আমি যেটা করছিলাম সেটা হচ্ছে ইন্টারঅ্যাকশন পিকচার। শর্ডিঙ্গার পিকচার থেকে ইন্টারঅ্যাকশন পিকচারে যেতে হলে I have to transform all the kits, base kits, state kits, all the kits and all the operators in the Schrodinger picture into new kits and new operators according to a certain rule. সেই রুলটা হচ্ছে এইরূপ, এটা আমি সব শেয়ার করি। যেমন ধরো, এটা তোমাদের খেয়াল রাখতে হবে, all kits in the Schrodinger picture, যেটা any cat in Schrodinger picture, এটাকে ট্রান্সফর্ম করতে হবে। I want to get a new picture, I got to transform all kits in Schrodinger picture, all kits. Base cat hote pare, state cat hote pare, whatever, state vector, base vector has to be transformed by means of a unitary operator U to get new cat in the new picture. Or all operators in the Schrodinger picture কে এইভাবে ট্রান্সফর্ম করতে হবে। ইউ ওএস ইউ ড্যাগার করে নতুন অপারেটর যেটা পাবো দ্যাট বি দ্য অপারেটর ইন দ্য নিউ পিকচার। এখন নিউ পিকচারটা যদি ইন্টারাকশন পিকচার হয় তাহলে ইউটা কিভাবে নেব? ফর ইন্টারাকশন পিকচার ইউ ইজ টেকেন অ্যাজ e to the power I h naught t over h cut. আর h naught কি? h naught হচ্ছে unperturbed Hamiltonian. The full Hamiltonian is written as h naught plus v. v is a function of time, ধরো সাধারণত এরকম থাকে। h naught হচ্ছে unperturbed Hamiltonian, v হচ্ছে perturbation। এই যদি করো তাহলে তোমার ইন্টারাকশন পিকচারে অপারেটর গুলো টাইম ডিপেন্ডেন্ট হবে, স্টেট ভেক্টর গুলো টাইম ডিপেন্ডেন্ট হবে। বের করেছিলাম, সেটা করেছিলাম। তাহলে ইন্টারাকশন পিকচারে অল কেটস is e to the power I h naught t by h cut. Schrodinger picture ket আর ইন্টারাকশন পিকচারে যে কোনো অপারেটর OI অথবা AI is a function of t. It is e to the power I h naught t by h cut. Schrodinger picture operator e to the power minus I h naught t by h cut. এটা করে we found the equations. ধরো একটা স্টেট ভেক্টর যদি ধরি, ধরো স্টেট ভেক্টর ধরি, ইকুয়েশন মোশন ফর দ্য স্টেট ভেক্টর, ইকুয়েশন মোশন ফর দ্য স্টেট ভেক্টর পেয়েছিলাম আমরা এরূপ I h cut d by dt of state vector psi in the interaction picture is equal to perturbation Hamiltonian v I in the interaction. Schrodinger picture কিন্তু perturbation Hamiltonian is a function of time t. Interaction picture the time t function বটেই times psi I of t, আর এটা পেয়েছিলাম অপারেটরের জন্য পেয়েছিলাম I h cut d by dt of the operator of OI h naught. ওকে, এখন আমরা এটা সলভ করতে চাচ্ছি, ধরো at time t equal to 0, psi I at t equal to 0 is the same as psi s at t equal to 0. ওকে, এটাকে আমি বলতে পারি ধরো psi at time t equal to 0, এটা মিলে যাবে, কারণ এটা কি psi I of t is e to the power I h naught t by h cut psi s of t, psi s of t, ঠিক আছে।
এটা তো হচ্ছে স্টেট কেটের ট্রান্সফরমেশন ফ্রম দি শ্রোডিঙ্গার পিকচার টু ইন্টারঅ্যাকশন পিকচার। টি ইকুয়াল টু 0 যদি বসাও তাহলে psi I at t naught equal to psi s at t naught, অথবা psi s at 0 equal to psi I at, তুমি এখানে t minus t naught লিখতে পারতে, t minus t naught লিখে এখানে তাহলে আদির সময় হতো t naught, আমি আদির সময় t naught equal to 0 ধরেছি। তাহলে এখান থেকে দেখছি যে এইভাবে যদি ট্রান্সফর্ম করি তাহলে psi I at 0 equal to psi s at 0 at time 0। অন্য সময় কিন্তু তারা তফাৎ হবে। at time 0 they're equal, কারণ at time 0 এটা হয়ে যায় আইডেন্টিটি অপারেটর। এখানে যদি আমি এটা বসাতাম e to the power I h naught t minus t naught by h, তাহলে টাইম 0 তে এটা আইডেন্টিটি হবে না, টাইম t naught এটা আইডেন্টিটি অপারেটর হবে। তখন বলবো at time t naught psi I at time t naught psi s at time t naught, তখন সেখানে t minus t naught এখানে লাগাতে হবে। এখানে t naught equal to 0 ধরেছি, তাহলে t equal to 0 টাই হচ্ছে আদির সময়। আদির সময় এই অপারেটর হয়ে যাচ্ছে 1 আইডেন্টিটি, তাহলে psi I at time 0 equal to psi s at time 0। এটা আমার জানা আছে, এটা নোন, এটা নোন আছে। এটা যদি নোন থাকে তাহলে এই ইকুয়েশন কিভাবে সলভ করবে, psi I of t কিভাবে সলভ করবে, সেটাকে একটা ইন্টিগ্রাল ইকুয়েশন আমাকে রূপান্তর করতে হবে। এটা সলিউশন আমাদের ইন্টিগ্রাল ইকুয়েশন আমাকে রূপান্তর করতে, তো করো। ইন্টিগ্রাল ইকুয়েশন রূপান্তর করতে হবে উইথ দিস বাউন্ডারি কন্ডিশন দ্যাট psi I at time 0 is known। ওকে, এটা ধরো বলতে পারিস known equal to psi। ওকে, অথবা আমি এটাই লিখবো psi জাস্ট psi। তাহলে এটাকে ইন্টিগ্রাল ইকুয়েশনে কনভার্ট করো, একবার ইন্টিগ্রেট করো। আচ্ছা, তার আগে একটা জিনিস ম্যাথমেটিক্যাল একটা জানোটা থাকে, ইন্টিগ্রাল থাকে f of t prime dt prime 0 to t। ইন্টিগ্রেশন করার পর একটা ফাংশন পাবো, তাই তো? এটা ফাংশন অফ টি, এটা ফাংশন অফ টি হবে না? টিটা আমি ভ্যারি করতে পারি, আপার লিমিটে ভ্যারি করতে পারি। আপার লিমিট ভ্যারি করলে phi would become a function, this integral would become a function of t। তাহলে বলো দেখি what is d phi of t by dt? phi এর ডেরিভেটিভ নিলে কি হবে? f হবে, f at the upper limit, f at t। ওকে, এটা হবে, কারণ দেখো এটাকে যদি ইন্টিগ্রেট করো ফ্রম 0 to t, ইন্টিগ্রেট করলে তো এটা হয়। ওকে, এখানে যে একটা কনস্ট্যান্ট দিয়ে দিই, কনস্ট্যান্ট মানে সামথিং ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, ধরো phi naught, সামথিং ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, তারপর ঠিক আছে, তাহলেও d phi by dt এটা হবে, কারণ phi naught এর ডেরিভেটিভ করলে তো শূন্য। ওকে, তাহলে এটা যদি আমার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখি, এটার সলিউশন এইভাবে লেখা যাবে। ওকে, তাহলে এটা করো I h cut d by dt of psi I of t equal to vi of t এই তো, এটাকে তো ইন্টিগ্রেট করা যায় একবার, তাহলে d by dt of psi I of t equal to minus I by h cut integral ইন্টিগ্রাল এখন করি নাই, vi of t get psi I of t। ওকে, তাহলে psi I of t কত, এটাকে ইন্টিগ্রেট করো, মাইনাস I by h cut integral bi t1 psi I t1 dt1 from 0 to t করলে চলে। এটা যদি এভাবে করো তাহলে এই psi এর ডেরিভেটিভ উপরেরটা হয়। এভাবে যদি লেখো, রাইট হ্যান্ড সাইডকে ইন্টিগ্রেট করো ফ্রম 0 to t করেছি, রাইট হ্যান্ড সাইডকে ইন্টিগ্রেট করেছি ফ্রম 0 to t। ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল তাহলে t ধরা যাবে না, t তো আপার লিমিট ধরেছি, তাই ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল ধরলাম t1,
a T1, Vi T1, psi I T1 integrated with respect to T1 from 0 to T. তাহলে I've just integrated both sides. কিন্তু এখন তো বাউন্ডারি কন্ডিশন হলো না, ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাইড হলো, এভাবে লিখলে ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাইড হয়। শুধু ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করলেই কন্ডিশন হলো যে psi I at time 0 is psi, is known, okay, is given. আর এখানে 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 পেছন থেকে এখানে যদি t equal to 0 বসাও তাহলে psi I t equal to 0 কত হয়? আপার লিমিট t equal to 0 হলে নাল হয়ে যায়, এটা 0 হয়ে যায়, নাল হয়ে যায়, তাই তো? কিন্তু নাল তো না, psi I টাইম 0 তো নাল না, psi, তাহলে ওখানে ওইটা দিতে হবে psi, ওকে। এখন এটা psi is a constant, it's not a time dependent kit. Psi simply refers to the initial value of psi I of t. Initial value of psi I of t, initial value of psi s of t. Schrodinger পিকচারে এবং ইন্টারাকশন পিকচারে এবং হাইজেনবার্গ পিকচারও স্টেট কেটস গুলো at the initial time identical. পরবর্তী সময়ে তারা ভিন্ন ভিন্নভাবে ইভলভ করে, ওকে। Evolution of the state vector in the interaction picture is governed by the interaction Hamiltonian in the interaction picture. Schrodinger picture state vector, ওটার evolution is governed by the full Hamiltonian in the Schrodinger picture. আর Heisenberg picture state vector গুলো they don't move at all, they don't change at all. But Heisenberg picture state vector কোনো evolution নাই। Schrodinger picture state vector গুলো time evolution আছে, কিন্তু operator গুলো fixed. Interaction picture state গুলো move করে, change করে, okay, but change of the state vector in the interaction picture is governed by the interaction Hamiltonian in the interaction picture, okay. All right, দেখা যাক কি হয়। এইটা হলো, তাহলে এইটা হচ্ছে আমার এই যে করলাম, এই যে এটা লিখলাম, এটা কি? এটা তো একটা ইন্টিগ্রাল ইকুয়েশন। This is equivalent to the original Schrodinger equation for psi I. psi আছে, এটা সলিউশন হয়নি, কারণ যেটা আননোন psi I এটা ডান দিকে আছে, বাম দিকেও আছে। So it's not a solution, it's an equation, but it's an integral equation. এটাকে এখন আমি ইটারেট করে ডায়সন সিরিজ ক্যালকুলেট করব। ডায়সন সিরিজ, তো ডায়সন সিরিজ করো, এটা ইম্পর্টেন্ট। তাহলে এটাকে ইটারেট করো। psi I of t is equal to psi plus minus I by h cut integral 0 to t dt1 vi t1 psi I t1 psi plus minus I by h cut 0 to t dt1 vi t1। এখন psi I of t1 বসাও, এই ফর্মুলাই ব্যবহার করো। তাহলে psi I of t1 কিভাবে লেখা যাবে? psi psi get psi plus স্যার 0 to psi minus I by cut psi I of t1
তাহলে ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল t1 লেখা যাবে না, dt1 লেখা যাবে না, dt2 0 to t1 vi t2 psi I at t2. তাহলে এটা কি দাঁড়ালো? psi প্লাস minus I cut integral dt1 0 to t vi t1 আর এখানে আছে psi acting on psi. সাইডের উপরে তো কোনো টাইম নাই, এখানে টাইমের উপর ইন্টিগ্রেশন হচ্ছে। এটা প্রথম টার্ম গেল, কি হলো? এইটা গুণ এইটা, দ্বিতীয় টার্ম তাহলে কি হলো? প্লাস মাইনাস I বাই h কাট স্কোয়ার, এখানে আসলো dt1 0 to t, এখান থেকে আসলো dt2 0 t1, এখানে আছে vi at t1 vi at t1, এখানে আছে vi at t2 get psi I at t2. এটা কিন্তু এখন এক্সাক্ট, কোন অ্যাপ্রক্সিমেশন করা হয়নি। এই কাজটা আবার করো, এইখানে আবার psi I at t2, t2 এর উপর ইন্টিগ্রেশন আছে from 0 to t1. ওকে, থেকে ইনপুট দাও, তাহলে কি হবে এখানে? তাহলে তৃতীয় টার্মটা আমি লিখি একবার, এক্সাক্ট, কোন অ্যাপ্রক্সিমেশন করবো না। psi প্রথম টার্মটা এটা রয়ে গেছে, মাইনাস I বাই h কাট dt1 0 to t vi t1 আর এটা psi। এই সাইটা আমি কমন নিতে পারি কারণ এখানে আর টাইম নাই, সাই কিন্তু ইন্টিগ্রেশন ভেতরে না, কিন্তু এগুলো তো অপারেটর, সাই ডানে লিখতে হবে। তুমি বলতে পারো না যে সাই গুলো তো টাইম নাই, সাইটাকে বাইরে লিখবো, তাহলে তো হলো না, কারণ অপারেটর তো কেটের উপরে এক করে, ডানেই থাকবে কিন্তু এটা ফ্যাক্টর করে লেখা যাবে। প্লাস এখান থেকে দুটো টার্ম পাবো, একটা টার্ম হবে psi I t1 t2 ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্মটা আগে বসিয়ে দাও, তারপরে এই টার্মটা বসাবে, মাইনাস I বাই h কাট স্কোয়ার dt1 dt2 লিমিট হচ্ছে 0 to t1 0 to t vi t1 vi t2, এখানে কনস্ট্যান্ট টার্মটা আগে বসাও psi, তারপরে দ্বিতীয় টার্মটা বসাও psi I আর t2 দ্বিতীয় টার্মটা বসাও, দ্বিতীয় টার্ম বসালে কি হবে? প্লাস মাইনাস I বাই h কাট কিউবড dt1 dt2 dt3, এখানে t2 বসা, t2 চাই, ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল করব dt3, এইটাই ব্যবহার করছি, t এর পরিবর্তে t2, t এর পরিবর্তে t2, আর এখানে t1 এর পরিবর্তে t3, t1 আগে ব্যবহৃত হয়ে গেছে, তাহলে t2 চাচ্ছি, তাহলে d3 দিয়ে করি, d3 0 to t2 0 to t1 0 to t লিমিট দিলাম vi t1 এটা, তারপর vi t2, এখান থেকে দ্বিতীয় টার্মে আসলো vi t3 অ্যাক্টিং অন psi I at t3, এই psi t3 কিন্তু এখন ইন্টিগ্রেশনের ভেতরে আছে, t3 এর উপর ইন্টিগ্রেশন হচ্ছে, এখনো এক্সাক্ট। এই করে করে ইটারেট করে যাও, এক পর্যায়ে গিয়ে শেষের টার্মটা বাদ দিয়ে দেবো। ওকে, ইনফিনিট দূরত্বে গিয়ে এই টার্মটা থাকবে না, এগুলো আস্তে আস্তে অ্যাসিউম করছি প্রগ্রেসিভলি এগুলো আস্তে আস্তে ছোট হচ্ছে, তার মানে একটা সিরিজ পেয়ে যাচ্ছ, তার মানে একটা সিরিজ পেয়ে যাচ্ছ, এই সিরিজটাকে বলে ডাইসন সিরিজ। শেষের টার্মটা, একবারে শেষের টার্মটা বাদ দিলে তাহলে সিরিজটা কি হচ্ছে? সাই প্লাস আইডেন্টিটি, আমি এখন সিরিজটা লিখছি একদম শেষের টার্মটাকে বাদ দিয়ে, শেষের টার্মটাকে বাদ দিয়ে সিরিজটা কি পেলাম সেটা লিখছি, ওই যে কেট সাই
ওটা তো কনস্ট্যান্ট, ওটাকে ডান দিকে কমন নেব, কমন নিয়ে লিখি। তাহলে কি মাইনাস আই বাই এইচ কাট dt1 0 to t vi t1 অ্যাক্টিং অন সাই কেট সাই, এটা কমন নেব। দ্বিতীয় টার্মটা কি মাইনাস আই বাই এইচ কাট স্কোয়ার্ড dt1 dt2 0 to t1 0 to t vi t1 vi t2 এটা কমন যাবে, প্লাস তৃতীয় টার্মটা আবার লিখি মাইনাস আই বাই এইচ কাট কিউবড dt1 dt2 to t2 0 to t1 0 to t vi t1 vi t2 vi t3 প্লাস এই করে করে যাবে, প্লাস nth টার্মটা লেখো দেখি n dt1 dt2 এই করে করে আপ টু dtn 0 to tn minus 1 0 to t1 0 to t, এখানে কি বসবে vi t1 ডট 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 আপ টু vi tn ডট 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 ইনফিনিট টার্ম, সব মিলে অ্যাক্টিং অন সাই। এই যে এই ব্র্যাকেটের ভিতরে যে লম্বা যেটা, এটা একটা অপারেটর হিসাবে চিন্তা করো, কারণ এই অপারেটর এটাকে তাহলে এইভাবে করো সাই, এটা তো সাই আই, এটা সাই আই, সাই আই আর টাইম প্লি, টাইম এভলিউশন অপারেটর ইন দ্য ইন্টারাকশন পিকচার টি অ্যাক্টিং অন সাই, সাই এট জিরো, এটা হচ্ছে সাই হচ্ছে ইন্টারাকশন পিকচারের স্টেট ভেক্টর এট টাইম জিরো, এই কনস্ট্যান্ট এটা টিআই লিখবো। নর্মালি লেখা যাবে টি কমা জিরো, এখানে টি কমা জিরো দেবো, টি কমা জিরো, অথবা টি কমা টি নট দিতে পারতাম, তখন এই লিমিটগুলো জিরো না করে টি নট করতে হবে। তাহলে এটা হচ্ছে ইন্টারাকশন পিকচারের টাইম এভলিউশন অপারেটর। অপারেটর কি দাঁড়ালো ti t comma t0 n equal to 0 to infinity minus I h cut n dt1 dt2 dot 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 dtn minus 1 dtn, তারপর এখানে হবে vi t1 vi t2 dot 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 up to vi tn, এই sum over n equal to 0 to infinity tn minus 1 0 to t n minus 2 0 to t1 0 to t। তাহলে এখন দেখো এখানে টাইম, এটাই হচ্ছে, এটা বলতে পারো ডাইসন সিরিজ ফর টিআই, অথবা এখানে বলতে পারো দিস ইজ দ্য, কোথায় আসলাম, দিস ইজ দ্য ডাইসন সিরিজ, এটা দিস ইজ দ্য ডাইসন সিরিজ ফর সাই আই। ওকে, এটাই ডাইসন সিরিজ, এইটাই ডাইসন সিরিজ যেটা এখানে লিখলাম, এটাই ডাইসন সিরিজ, ইনফিনিট সিরিজ, অথবা এভাবে লিখলাম, অথবা এইটাকেও বলতে পারি ডাইসন সিরিজ, কিন্তু এটা ডাইসন সিরিজ ফর টিআই, নট ফর দি স্টেট। তাহলে জাস্ট ইজ টিআই টি কমা টি নট সাই আই এট টাইম টি নট। এখানে যদি টি নট লেখো তাহলে এখানে লিমিটটা দিতে হবে টি নট, লোয়ার লিমিট দিতে হবে টি নট, জিরো না, আমি লোয়ার লিমিট দিচ্ছি জিরো, তাহলে টি কমা জিরো। ওকে, দেখেন টি কমা জিরো যদি লিখি তাহলে সাই আই এট, এটা আমার জানা আছে, এটা নোন, এটা আমি ক্যালকুলেট করব ইউজিং দিস ডাইসন সিরিজ। এখন ডাইসন সিরিজের টার্মস গুলোকে যে টাইম অর্ডার প্রোডাক্টে লেখা যায় সেটা লিখতে পারো, নাও লিখতে পারো, ফিল ফ্রিতে লিখতে হয়, লিখলে সুবিধা হয়। কোয়ান্টাম মেকানিক্স করার সময় আমাকে
এই টার্মগুলো, এই nth টার্মকে, যে কোনো টার্মকে সিরিজের টাইম অর্ডার প্রোডাক্ট দিয়ে যে লিখতে হবে এমন কোনো কথা নেই। ওকে, লিখতে পারো, নাও লিখতে পারো। এখানে কিন্তু একটা টাইম অর্ডারিং এখানে আছে। এই যে n টার্মটা আমি লিখলাম এখানে, এখানে লেখা হলো, n টার্মটা লেখা হলো, এখান থেকে একটা টাইম অর্ডারিং এখান থেকে এসছে, অটোমেটিক্যালি এসে গেছে। আমি যখন বারবার ইটারেট করছিলাম তখনই একটা টাইম অর্ডারিং এসে গেছে। যেমন এইখানে কোন অর্ডারে আছে টাইমগুলো, এই লিমিট থেকে বুঝতে পারবে। tn এর উপরে যখন ইন্টিগ্রেট করছি, tn এর লিমিটটা কি, 0 থেকে tn-1 পর্যন্ত, তাহলে অবশ্যই tn-1 এর চাইতে সমান কিংবা ছোট, tn-1 এর চাইতে বড় নয়। ওকে, আবার এখানে dtn-1 এর উপর ইন্টিগ্রেশনটা দেখো, ওটার লিমিট কি, 0 to tn-2, তাহলে tn-1 tn-2 এর চাইতে বড় নয়, সমান কিংবা ছোট, তখন n-2 n-1 এর সমান কিংবা বড়। t2 t1 এর সমান হবে কিংবা ছোট হবে, t1 এর বড় হবে না, আর t1 t এর সমান কিংবা ছোট। তাহলে এখানে একটা টাইম অর্ডারিং আছে, এখানে vi t1, এখানে টাইম অর্ডারিং হচ্ছে t1 t2, এই টাইম অর্ডারিং এখানে যেভাবে লেখা হচ্ছে সেই কি বলে tn-1। আচ্ছা, বারবার হাত আটকে যাচ্ছে, লিখতে পারছি না। t3 bigger than equal to tn-1, এই টাইম অর্ডারিংটা আছে। এখন আমি এই ইন্টিগ্র্যান্ডকে টাইম অর্ডার প্রোডাক্ট হিসাবে লিখতে চাই, এটা লিখতে পারবে কি? আচ্ছা আচ্ছা, আমি করি তাহলে। আমারটা নতুন পাতা, তোমরা এটা মনে আছে কিনা দেখো। আমি nth অর্ডার টার্মটা লিখছি, ti এর t,0 এর nth অর্ডার টার্মটা লিখছি। ওটাই nth অর্ডার টার্ম, I by h cut cubed n dt1 dt2 dtn 0 to tn-1 0 to t1 0 to t। এখানে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট i equal to 1 to n vi ti। এখানে কিন্তু অটোমেটিকলি t1 is bigger than t2 bigger than t3 ভাবে আছে, এখানে is larger than t2, পরেরটায় t2 is larger than or equal to t3, tn-1 is larger than or equal to tn। ওই টাইম অর্ডারিং এখানে আছে। ওকে, এখন দেখো tn, এগুলো তো ডামি ভ্যারিয়েবল, তাই তো? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমার আর্গুমেন্টে। t1 t2 t3 tn এগুলো ডামি ভ্যারিয়েবলস, t1 t2 tn-1 tn nth অর্ডার তো, এগুলোর উপর ইন্টিগ্রেট করা আছে, এগুলো লিমিটে দেওয়া আছে এখানে। দিস আর ডামি। তার মানে আমি t1 t2 t3 এগুলোকে যেভাবেই পারমিউট করি না কেন আমার আইডেন্টিক্যাল। এই ডামিগুলো তো ধরো t1 t2, ধরো দুইটা 2 ডাইমেনশনাল, ধরো t2, ধরো দুইটা, তখন সেখানে দুইটা ভ্যারিয়েবল আছে, t1 t2 দুইটা ভ্যারিয়েবল আছে। এখন 1 কে 2 বলো, 2 কে 1 বলো, ডাজন্ট ম্যাটার, দিস ইজ আ ডামি। t1 কে t2 বলো, t2 কে t1 বলো, তোমার তো একই ইন্টিগ্রেশন। যেমন ধরো দুইটা থাকলে কি হতো, t2 যদি লিখতাম, ক্যাপিটাল টি যখন অনেক টি হয়ে গেছে, ক্যাপিটাল টি, ছোট হাতের টি, আবার ছোট টি এর মধ্যে 1 2 3 ইত্যাদি আছে। বড় হাতের টি এর যদি দ্বিতীয় অর্ডার চাই তাহলে দুটো ইন্টিগ্রেশন করতে হবে।
দ্বিতীয় অর্ডারটা একবার দেখে নাও, তারপরে nth অর্ডার নিয়ে চিন্তা করতে পারবে। ক্যাপিটাল টি আই টু, টি ছোট হাতে টি কমা 0, এটা কত? মাইনাস আই বাই এইচ কাট স্কোয়ার্ড dt1 dt2 0 to t1 0 to t, আর এই প্রোডাক্ট দিব না, vi t1 ওকে, t1 t2 ডামি, 1 কে 2 বলো, 2 কে 1 বলো, একই কথা। এটাকে এভাবে লিখতে পারো, কাট স্কোয়ার 1 2 ইন্টারচেঞ্জ করো, dt1 dt2 ইন্টারচেঞ্জ করো, 1 2 dt2 বলো, এটাকে বলে dt1 vi t2, 1 2 ইন্টারচেঞ্জ করলে এখানে ইন্টারচেঞ্জ করতে হবে, t1 হয়ে যাবে t2। এই দুটো তো একই হলো না? কারণ t1 t2 ডামি, এই দুটো ওকে। তাহলে এই দুটাকে একটা কম্প্যাক্ট নোটেশন লিখি, মাইনাস আই বাই এইচ কাট স্কোয়ার dt সিগমা 1 dt sigma 2 0 to t sigma 1 0 to t sigma 1 vi t sigma 2। সিগমাটা কি? Sigma is the permutations of two elements. Sigma equal to 2 factorial, 2 element মানে 2 factorial অপারেটর আছে সিগমা। তার মানে কি 1 2 কে যদি পারমিট করো, কি আছে? এটা 1 2 নো পারমিটেশন দিতে হবে, 1 2 নো আর ইন্টারচেঞ্জ করো 2 1। তাহলে কয়টা সিগমা আছে এখানে? দুইটা। কয়টা ফাংশন আছে? কয়টা গ্রুপ এলিমেন্ট আছে? কয়টা অ্যারেঞ্জমেন্ট আছে? দুই রকম ভাবে অ্যারেঞ্জ করা যায়। 1 এবং 2 কে অ্যারেঞ্জ করা যায়, লেফট টু রাইট অ্যারেঞ্জ করো, 1 2 আগে 1 পরে 2, অথবা আগে 2 পরে 1, এভাবে অ্যারেঞ্জ করা যায়। তাহলে দুটা সিগমা আছে। ধরো সিগমা 1 ইকুয়াল টু 1, সিগমা 2 ইকুয়াল টু 2, 1 2 এই অর্ডারই ছিল, এগুলো পারমিটেশন করো। একটা হচ্ছে নো পারমিটেশন, এটা নো পারমিটেশন। আর পরেরটা হচ্ছে সিগমা 1 ইকুয়াল টু 2 করে দেবো, সিগমা 2 হবে 1। দুই রকম সিগমা আছে এখানে, দুইটা সিগমা আছে। একটা সিগমাকে সিগমা 1 বলতে পারতাম, আর একটা সিগমাকে সিগমা 2 বলতে পারতাম। কিন্তু সিগমা 2 1 2 করলে আবার বেশি নোটেশন হয়ে যায়। এই সাবস্ক্রিপ্টে 1 2 আবার ব্র্যাকেটের ভেতরে 1 2 প্রবলেম। দুই রকম সিগমা আছে, পারমিটেশন গ্রুপ অফ 2 এলিমেন্টস। দুইটা অপারেশন আছে, 1 2 এর উপরে দুই ধরনের অপারেট করা যায়। একটা হচ্ছে নো অপারেশন, আইডেন্টিটি অপারেশন। ওদের যে অ্যারেঞ্জ যে অর্ডারে ছিল, বাই 1 পরে 2 অর্ডারে মেনটেন করো, ওটা হচ্ছে আইডেন্টিটি পারমিটেশন। তারপর ইন্টারচেঞ্জ করো, সেটা হচ্ছে ওটা ছাড়া আর কিছু নাই। ওকে, আমি যদি সিগমা যদি আইডেন্টিটি ধরি, তাহলে এটা প্রথমটা, এইটা এভাবে লেখা যাবে। ওকে, এখন ধরো সিগমাকে যদি এভাবে লেখা যায়, তাহলে যে কোনো সিগমার জন্য, যে কোনো অ্যারেঞ্জমেন্টের, যে কোনো অর্ডারের জন্য একই। তাহলে সবগুলো সিগমার উপরে সাম করে ওই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি ভাগ দিয়ে দিই, তাহলে একই তো হবে। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারবো, সামড ওভার সিগমা। এখানে দুটো 1 and 2 নিয়ে কাজ করছি। সিগমা বিলংস টু কি? পারমিটেশন গ্রুপ। কয়টা এলিমেন্টের পারমিটেশন গ্রুপ? দুটো এলিমেন্টের permutation group. Sigma belongs to S2. Sigma belongs to the permutation group of S2.
permutation group of two elements. ওই elements গুলোকে নিলাম 1 and 2. ওকে, একটা হচ্ছে আইডেন্টিটি আর একটা হচ্ছে ইন্টারচেঞ্জ। মাইনাস I by h squared dt sigma 1 dt sigma 2। প্রথমবার এটা হবে dt1 dt2, দ্বিতীয়বার হবে সিগমা যখন ইন্টারচেঞ্জ, আর এখানে হবে dt1 আর vi t sigma 1 vi t sigma 2 লিখলাম। লিমিট দাও 0 to t sigma 1, ওকে, 0 to t। ওই টাইম অর্ডারিং মেনটেন হচ্ছে এটা দিয়ে। ওকে, এখন ধরো আমি পরের পাতায় যাচ্ছি, এটা তাহলে এটা আবার রিপিট করতে হবে আমাকে। ওটা ভুল ছিল, একটা ভুল ছিল। আমি সেকেন্ড অর্ডারে আছি, T2 তে আছি, ক্যাপিটাল T2। এটা হচ্ছে সিগমা বিলং টু S2 minus I by h squared dt sigma 1 dt sigma 2 0 to t sigma 1 0 to t vi t sigma 1 vi t sigma 2। দুটো যোগ দিয়েছি, এখন সাম আর সিগমা আছে, দুটো যোগ দিলে আমাকে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগও দিতে হবে, তাই তো? টি তো হচ্ছে যে কোনো একটা টার্ম হচ্ছে টি। এই টিটা হচ্ছে যে কোনো একটা টার্ম, কিন্তু সব টার্মই সমান। তাহলে দুটো টার্ম যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দাও, তা হলো। এখন একটা জিনিস খেয়াল করো, এখনো টাইম অর্ডার প্রোডাক্ট হিসাবে লিখি নাই। এখন এক কাজ করি, এখানে যে টি সিগমা 1 ইজ বিগার দেন টি সিগমা 2, এটা কিভাবে নিশ্চিত করা হচ্ছে? এটা হচ্ছে এখানে লিমিট দেখে, এই লিমিট দেখে দেখতে হবে। টি সিগমা 1 ইজ বিগার দেন টি সিগমা 2 ইকুয়াল টু। এখন এক কাজ, এটাকে এভাবে লেখো, 2 factorial sigma belonging to S2 minus I by h squared। এইখানে এই যে লিমিট আছে, লিমিটগুলো সব আইডেন্টিক্যাল করে দেই, 0 to t 0 to t করে, দুটোই 0 to t করে দেই। কাউন্টার পরিবর্তন করতে হবে, দেখো না এইভাবে হচ্ছে লিমিট dt sigma 1 dt sigma 2, দুটো লিমিট যদি সেম করে দেই তাহলে তো হলো না, তাহলে তো আমি পরিবর্তন করে ফেললাম, কিন্তু পরিবর্তন করতে চাই না। কিন্তু তাহলে ইন্টিগ্রেট করতে হবে। আমি বলতে চাই যে ঠিক আছে, এখানে যখন ইন্টিগ্রেট করছো, প্রথম লাইনে যখন বলছো বলে ইন্টিগ্রেট করো, কিন্তু খেয়াল রাখো যে টি সিগমা 1 টি সিগমা 2 চাইতে বেশি, ওই রিজনে ইন্টিগ্রেট করো। এখন এখানে বলি ওই খেয়ালটা রাখতে হবে, ইন্টিগ্রেট করো, উভয় ইন্টিগ্রেশন লিমিট হবে 0 to t, কিন্তু আমি ইন্টিগ্র্যান্ডটা এমন করে দেব যে টি সিগমা 1 যখন টি সিগমা 2 ছোট হবে, এখন তো হবেই, আমি তো দুটোকে 0 to t পর্যন্ত ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করার সময় একটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটাকে ভ্যারি করাবো, তারপরে ওটা শেষ হয়ে গেলে প্রথমটাকে আবার নতুন ভ্যালু নিয়ে দ্বিতীয়টা ভ্যারি করাবো। ওই যখন ইন্টিগ্রেট করব তখন সিগমা 1 কখনো কখনো সিগমা 2 চাইতে বেশি হতে পারে, টি সিগমা 2 সিগমা 1 কখনো কখনো ছোট হতে পারে। ছোট এখানে বলছি সিগমা 1 টি সিগমা 1 টি সিগমা 2 চাইতে বড় হতে হবে ইন্টিগ্রেট করার সময়। এই লিমিট যখন চেঞ্জ সেম করে দেব, তখন কখনো কখনো টি সিগমা 1 টি সিগমা 2 চাইতে ছোট হতে পারে, ছোট হলে ইন্টিগ্রেটটা শূন্য করে দেব। তাহলে এটা কি করতে হবে? কিছু বেশি কিছু করতে হবে না, থিটা ফাংশন দিতে হবে। থিটা টি সিগমা 1 মাইনাস টি সিগমা 2, তারপরে vi টি সিগমা 1 vi t
টি সিগমা 2। থিটা ফাংশন কি বলছে? থিটা ফাংশন বলছে যে টি সিগমা 1 এর মান যখন টি সিগমা 2 চাইতে ছোট তখন এটা শূন্য, তাহলে ইন্টিগ্র্যান্ডটা শূন্য। তাহলে নন জিরো হবে তখনই যখন টি সিগমা 1 টি সিগমা 2 চাইতে সমান কিংবা বড়। তাহলে এখানে লিমিট আমি সেম করে দিয়েছি। ওকে, এইখানে এই দুটো লিমিট সেম। লিমিট যেহেতু সেম করে দিয়েছি তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, এটা তো তাহলে এটাকে এভাবে লেখা যায়, এভাবে dt1 dt2 0 to t 0 to t, এটা বাইরে নিয়ে আসলাম, এই সামটা ভেতরে নিয়ে গেলাম, summed over sigma belonging to S2 theta একটা মাইনাস আই বাই এইচ কাট স্কোয়ার লাগবে, একটা এখানে এটা লাগবে, এখানে ঢুকাও মাইনাস আই বাই এইচ। ওকে, এই সামটা আমি ভেতরে নিয়ে যাব, এখানে টি সিগমা মান সিগমা থাকবে না, কারণ সিগমা যাই হোক না কেন এটা সমান dt1 dt2। ওকে, তাহলে সিগমা S2 theta t sigma 1 minus t sigma 2 vi of t sigma 1 vi t sigma 2। এটা কিভাবে করলাম? ধরো সিগমা তো দুইটা আছে, সাম ওভার সিগমা, সিগমা তো দুইটা আছে, প্রথমটার জন্য সিগমা 1 ইকুয়াল টু 1, প্রথম সিগমার জন্য সিগমা 2 ইকুয়াল টু 2। তাহলে তখন এটা কি হয়? তখন হয় এটা dt1 dt2 0 to t 0 to t। তারপর সিগমা দ্বিতীয়টা নাও, সিগমা যখন দ্বিতীয়টা নিচ্ছে তখন সিগমা 1 ইকুয়াল টু 2, সিগমা 2 তখন 1, তখন কি হয় dt2 0 to t dt1 0 to t। এখন লিমিট যদি সেম হয় তাহলে t2 আগে লেখো t1 পরে লেখো একই কথা, t2 আগে লেখো কি t1 আগে লেখো তো একই কথা, এই দুটো সমান। সমান হলে একটু কমন নিয়ে বাইরে নিয়ে আসো, dt1 dt1 2 এভাবে লেখো। আমি এখানে এটাও লিখতে পারতাম dt2 dt1, কিন্তু আমরা সাধারণত যখন লিখি 1টা আগে লিখি 2টা পরে লিখি, এই জন্য dt1 dt2 লিখলাম আর কি। ওকে, তাহলে কি দাঁড়ালো 1/2 ফ্যাক্টোরিয়াল dt1 dt2 0 to t 0 to t। এটা কি? এটা কি? এটা যদি এই সাম যেটা আছে এটা যদি একসঙ্গে আলাদা করে মানে এক্সপ্যান্ড করে লেখো, এই সামটা করে ফেলো, তাহলে কি হবে? এটা যদি লেখো সাম করার পরে যদি কি পাবে এখানে, সেইটা t1 মাইনাস t2 vi t1 যোগ vi t2। প্রথমটা নিলাম সিগমার, সিগমা 1 হচ্ছে 1, সিগমা 2 হচ্ছে 1, সিগমা 2 হচ্ছে 2। তারপর দ্বিতীয় সিগমাটা নাও, এখন সিগমা 1 হচ্ছে 2, সিগমা 2 হচ্ছে 1, তাহলে প্লাস এইটা t2 মাইনাস t1 vi t2 vi t1। এটা কি জিনিস? এটা তো টাইম অর্ডার প্রোডাক্ট অফ vi t1 vi t2, এইভাবে লেখা যাবে টাইম অর্ডার প্রোডাক্ট দিয়ে। এটা তো আগে করেছিলাম, এখন আবার একটু, এখন তাহলে nth টার্মটা করো, nth টার্মটা করো, nth অর্ডার টার্মটা করো, মাইনাস i বাই h কাট n dt1 dt2 dt sigma n 0 to t sigma সিগমা পরে আসবে, সিগমাটা পরে আসবে, সিগমাটা পরে আসবে, পরের স্টেপ আসবে tn minus I by h cut to the power n dt1 dt2 up to dtn 0 to tn minus 1 0 to t1 0 to t
product notation লিখি I equal to 1 to n vi ti. এখন এখানে t1 t2 tn ডামি ভ্যারিয়েবল, সুতরাং t1 t2 tn এই সিকোয়েন্স না রেখে যদি এই সিকোয়েন্স করে দাও, সিকোয়েন্সটা চেঞ্জ করে দাও, পারমিউট করে দাও, এনি পারমিউটেশন করো, তাহলে t1 না লিখে t সিগমা 1 করো, t2 না করে t সিগমা 2, এই সিকোয়েন্স পাল্টে দিচ্ছি, পারমিট করে দিচ্ছি, tn না লিখে t সিগমা n করো। এরকম কয়ভাবে করা যাবে? সিগমা কয়টা সিগমা আছে? n ফ্যাক্টোরিয়াল সিগমা আছে। It's a permutation group, permutation of n elements, t1 t2 tn. ওকে, তিনটা হলে কয়টা থাকতো? যদি তিনটা এলিমেন্ট নিতাম, এটাকে পারমিট করছি, কয়টা পারমিটেশন এলিমেন্ট কয়টা হতো তখন? তিনটার জন্য 6টা, 4টার জন্য কত? 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 24টা, 2টার জন্য কত? তাহলে এই 1 কে যদি সিগমা 1 দিয়ে রিপ্লেস করো, 2 কে যদি সিগমা 2 দিয়ে রিপ্লেস করো, n কে যদি সিগমা n দিয়ে রিপ্লেস করো, তোমার ইন্টিগ্রেশনে কোনো পরিবর্তন নাই। তাহলে এটাকে তো এইভাবে লেখা যায়, এভাবে লেখা যায় 1 by n factorial summed over sigma, sigma belongs to permutation group of n elements, sigma n, আর এখানে sigma 1 dt sigma 2 dt sigma n, লিমিট কি নেব? 0 to t sigma n minus 1, 0 to t sigma 1, t1 না, sigma 1, 0 to t sigma n product I equal to 1 to n v capital I t sigma I. ওকে, তাহলে এটাকে আমি এভাবে করতে পারি। এখানে সবগুলো লিমিট, সবগুলো ইন্টিগ্রালের লিমিট আইডেন্টিক্যাল করে দেই, সিমেট্রিক করে দেই, সবগুলো 0 to t হবে, 0 to t হবে। ওকে, সবগুলো যদি 0 to t করি, তাহলে এই রেস্ট্রিকশনটা কিভাবে মেনটেন করব? যে is larger than t sigma 1, t sigma 1 is larger than t sigma 2, এখানে এইটা তো আছে, t is larger than or equal to t sigma 2 is larger than or equal to t sigma 3, এই করে dot dot larger than or equal to t sigma n minus 1, larger than or equal to t sigma n। এটা মেনটেন করব কিভাবে? এই রেস্ট্রিকশন মেনটেন এখানে থিটা ফাংশন দিয়ে। তাহলে এটাকে এইভাবে লেখো 1 by n factorial sigma belonging to Sn dt sigma 1 dt sigma 2 up to dt sigma n 0 to t তাহলে কি হবে? এটাকে এখন করতে হবে, কিন্তু আমার তো লাগবে আসবে বিগার দ্যান টি সিগমা n, তাহলে ওটা করবো এইভাবে, এই টাইম সিকোয়েন্সটা মেনটেন করতে হবে আমাকে, তাহলে থিটা ফাংশন দিয়ে করবো। থিটা টি এর উপর ইন্টিগ্রেশন নাই, টি এর উপর থিটা ফাংশন লাগবে না, টি তো ফিক্সড। থিটা টি সিগমা 1 বিয়োগ টি সিগমা 2, এই থিটা ফাংশন এনশিওর করবে যে টি সিগমা 1 ইজ লার্জার দেন অর ইকুয়াল টু সিগমা 2, লার্জার না হলে ইন্টিগ্রেশন শূন্য হয়ে যাবে। ওকে,
তারপরে কি এটা মেনটেন করতে হবে, টি সিগমা 2 ইজ বিগার দেন টি সিগমা 3, তো এটা টি সিগমা 2 বিয়োগ টি সিগমা 3, এই করে করে ডট ডট করতে এটা শেষেরটা কি হবে, টি সিগমা n মাইনাস 1 টি সিগমা n, এটা মেনটেন করতে হবে। আর প্রোডাক্ট বিআই টি সিগমা i, এটা করতে হবে। তাহলে দুটোই প্রোডাক্ট নোটেশন রাখো, এই থেটাগুলো প্রোডাক্ট নোটেশন রাখো। ওকে, এই লাইনটা লিখছি আমি n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই লাইনটা আমি আবার লিখছি, ইকুয়াল টু সিগমা dt sigma 1 dot 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 dt sigma n 0 to t 0 to t 0 to সবই 0 to t times এখানে times product I equal to 1 to n minus 1 theta t sigma I minus t sigma I minus 1 minus t sigma I, এটা মিলছে কিনা দেখো। I equal to 1 to n minus 1, প্রথম টার্মটা কি, I equal to 1 যদি নেই তাহলে t sigma কি করতেছি, sigma 1 minus sigma 2, I এখানে t sigma I, এখানে t sigma I sigma belonging to Sn dt sigma 1 dt sigma n সবগুলো লিমিট সমান। আর প্রোডাক্ট নোটেশন লিখছি I equal to 1 to n minus 1 theta t sigma I minus t sigma I plus 1, এই প্রথম প্রোডাক্ট। তারপর প্রোডাক্ট অফ ভি, প্রোডাক্ট অফ ভি এখানে I ব্যবহার করেছি, এখানে j ব্যবহার করেছি, j equal to 1 to n vi t sigma j, এখানে ঠিক আছে কিনা দেখো। I equal to 1 দিয়ে শুরু করো, তাহলে theta t1 minus t2 শেষ হবে n minus 1 এ ডট 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 theta tn minus 1 minus tn, তাহলে ঠিক আছে, ওকে। এভাবে লিখলে, আর এখানে একটা n ফ্যাক্টোরিয়াল দিতে হবে। এখন যেহেতু এখানে লিমিটটা সেম, এটা এই ভ্যারিয়েবলস গুলো টি ভ্যারিয়েবলস গুলো যে কোনো অর্ডারে নাও না কেন, ইন্টিগ্রেশন রিজিয়ন তোমার সেম, ওকে। তাহলে এটাকে আমি লিখতে পারি এইভাবে 1 by n factorial dt1, এই ভ্যারিয়েবলস গুলো যে অর্ডারই নাও না কেন, এই ইন্টিগ্রেশন লিমিট সেম, রিজিয়ন সেম, তাহলে dt1 dt2 dtn 0 to t 0 to t 0 to t, এখানে আর সাম না করলেও চলবে, এটাকে কমন নিয়ে রাখো, কারণ এই ফ্যাক্টরটা সব সিগমার জন্য সমান, এই ফ্যাক্টরটা সব সিগমার জন্য, কোন ফ্যাক্টরটা দেখা যাচ্ছে না তো, এই ফ্যাক্টরটা সব সিগমার জন্য সমান, তাহলে এই ফ্যাক্টরটা সামের বাইরে করে লিখতে পারবে। সেই ফ্যাক্টরটা সমান হলে কত, dt1 dt2 dtn, এই সামটা ভেতরে নিয়ে যাও, সামটা যদি ভেতরে নিয়ে যাও, সামড ওভার সিগমা বিলঙ্গিং টু Sn, দুটো প্রোডাক্ট, এই দুটো প্রোডাক্ট, এটা কি, এটা কি, দুটো প্রোডাক্ট গুণফল, এটা কি, এটা তো টাইম অর্ডার প্রোডাক্টস অফ দ্য ভিজ। তাহলে কি, তাহলে দাঁড়ালো, এটা দাঁড়ালো এইরূপ 1 by
n factorial dt1 dt2 dtn 0 to t 0 to t 0 to t time ordered product of vi t1 dot up to vi tn. এইভাবে আমি লিখতে পারি টাইম অর্ডার প্রোডাক্ট দিয়ে, কিন্তু দরকার নেই। ফিল্ড থিওরিতে দরকার আছে, কোয়ান্টাম মেকানিক্সে দরকার হবে না। টাইম অর্ডার প্রোডাক্ট ছাড়াই তুমি লিখতে পারো, তখন তোমার লিমিটস গুলো সেম হবে না, লিমিটস গুলো সেম হবে, লিমিটস গুলো ভিন্ন ভিন্ন হবে। সেটা যেটা শর্ডিঙ্গার পিকচারে যেটা করেছিলাম এক্স্যাক্টলি সেটা এখানে করা যায়। এটা তোমাদের করে দেখতে হবে, এটা একবার নিজেরা লিখে 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 করবে। ওকে, এই যে এখানে লেখা আছে, এটাই হচ্ছে আমার ইন্টিগ্রাল ইকুয়েশন ফর সাই আই, অরিজিনালটা। এটাকে ইটারেট করো, সাই আই t1 আছে, সাই আই এই ফর্মুলা থেকে লেখো। ইটারেটিং দিস ইকুয়েশন ওয়ান্স উই গেট psi of t, psi at 0, এখানে এটা ছিল psi I at t1, এটাকে লেখা হচ্ছে এইভাবে। তাহলে এটা হয়ে গেল, এটা রাখলে এখন এক্সাক্ট। আবার এখানে ইটারেট করো, এইভাবে করতে 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 এভাবে পেতে থাকে, এই সিরিজটা পাবে, ডায়সন সিরিজ পাবে। এটা হচ্ছে ডায়সন সিরিজ ফর টিআই। এখানে টাইম অর্ডার প্রোডাক্ট হিসাবে দেখি নাই, কিন্তু এই টাইম অর্ডারিংটা মেনটেন আছে, t1 ইজ বিগার দেন t2, মেনটেন আছে লিমিট থেকে। লিমিটগুলো যদি আইডেন্টিক্যাল করে দিই তাহলে এখানে টাইম অর্ডার প্রোডাক্ট লিখতে হবে। এখানে যদি লিমিটগুলো যদি আইডেন্টিক্যাল করে দিই তাহলে এখানে টাইম অর্ডার প্রোডাক্ট লিখতে হবে। এখন যেহেতু অর্ডারিং আছে n ফ্যাক্টোরিয়াল, অর্ডারিং আছে n ফ্যাক্টোরিয়াল, সব যে কোনো অর্ডারিং এই একই রেজাল্ট, তাহলে টাইম অর্ডারিং যদি লেখো তাহলে n ফ্যাক্টোরিয়াল অর্ডারিং তুমি টাইম অর্ডারের ভিতরে আছে, তাহলে n ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। এটাকে n ফ্যাক্টোরিয়াল, এটা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, এটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। কারণ টাইম অর্ডার লিখলে কিন্তু n ফ্যাক্টোরিয়াল অর্ডার আছে, যেমন এখানে আছে। এখনো টাইম অর্ডার লিখি না, একটা অর্ডারই করা হয়েছে। টাইম অর্ডার যদি করো অল অর্ডার শুড বি ইনক্লুডেড। কত সংখ্যক অর্ডারিং আছে? n ফ্যাক্টোরিয়াল সংখ্যক। প্রতিটা অর্ডারিং এর জন্য ইন্টিগ্রেশন করো, একই মান আসবে। তাহলে সবগুলো অর্ডার যদি যোগ করো তাহলে 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে, আর লিমিটস গুলো সেম করে দেবে। এই তাই করেছি, এই লিমিটস গুলো সব সেম, 0 to t 0 to t 0 to t, আর টাইম অর্ডার প্রোডাক্টস। আর n ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে না, এখানে n ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ আছে, ভুল আছে এখানে, এখানে n ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ আছে। ওকে, এটা রাখা হয়নি, n ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। ওকে, ও না সরি, এখানে তো এটা এখনো করি নাই, এটা এখানে কেন লিখলাম এভাবে? এখানে ভুল আছে, এখানে n ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। যাই হোক, এখানে ঠিক আছে। এটা ঠিক আছে। এখানে যদি টাইম অর্ডার দাও, অপারেটর দাও, এখানে যদি লিমিট সেম করো তাহলে একটা n ফ্যাক্টোরিয়াল ভাগ হবে, সেটাই করেছি। এই যে এটা হচ্ছে এই দিস, এখানে টাইম অর্ডার প্রোডাক্ট করলাম। ওকে, টাইম অর্ডার প্রোডাক্ট করা হলো, তাহলে 0 to t লিমিটটা সেম করে দিলাম সব জায়গায়, তাহলে n ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। ওকে, এটা দিস ওকে, এটাকে বলে ডায়সন ফর্মুলা। ডায়সন ফর্মুলা যে টাইম অর্ডার করে লিখতে হবে এমন কোনো কথা নেই। এখানে আসলে লিমিটটা এখানে টাইম অর্ডারটা তুলে দিলে এটাই আর কি। এখানে যদি টাইম অর্ডারটা তুলে দাও তাহলে এখানে লিমিটটা দিতে হবে tn-1, এখানে দিতে হবে t1 ইত্যাদি। অথবা টাইম অর্ডার যদি রাখতে চাও তাহলে এখানে n ফ্যাক্টোরিয়াল দিতে হবে। যাই হোক, এটা আর সিম্বলিক্যালি এটাই ভালো লিখতে, সিম্বলিক্যালি। ওকে, এটা বুঝতে পারছো সিম্বলিক্যালি কিভাবে লিখবো? এইভাবে এটা যদি এক্সপ্যান্ড করো তাহলে ওই আর কি
এক্সপোনেনশিয়াল টার্ম মতো এক্সপ্যান্ড করা যাবে। যাই হোক, এইখানে গেল। এইটা আমার শেষ হলো, শেষ পর্যায়ে এসে গেছি আমি, শেষ। এটা তোমরা নিজেরা করবে, বারবার বারবার পরে এটা ইয়ে করতে হবে, আত্মস্থ করতে হবে, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন আসছে নেক্সট হচ্ছে টপিক অফ ডিসকাশন, এখনো টাইম ডিপেন্ডেন্সি করব। পাথ ইন্টিগ্রাল ফর্ম। পাথ ইন্টিগ্রাল মানে কি? একটা ট্রানজিশন অ্যামপ্লিটিউড ক্যালকুলেট করা, একটা বিশেষ পদ্ধতিতে একটা ইন্টিগ্রেশন করা, রাইট? সেই বিশেষ পদ্ধতিতে ফাইনম্যানের আবিষ্কার, ওটা বলে পাথ ইন্টিগ্রাল ফর্মুলেশন অফ কোয়ান্টাম থিওরি। এটা ফিল্ড থিওরিতে আমাদের খুব বেশি লাগে, কারণ পাথ ইন্টিগ্রাল ব্যবহার করে কোয়ান্টাইজেশন করাটা খুব সোজা হয়। কোয়ান্টাইজেশন করবো আমরা, কোয়ান্টাম মেকানিক্স থেকে দ্বিতীয়বার কোয়ান্টাইজ করে আমরা ফিল্ড থিওরিতে যাব। সো পাথ ইন্টিগ্রাল, এটাকে বলে সেকেন্ড কোয়ান্টাইজেশন। একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোয়ান্টাম মেকানিক্সে যখন আসি, ওটাকে অনেকে বলে ফার্স্ট কোয়ান্টাইজেশন। আবার কোয়ান্টাম মেকানিক্সটাও ইনএডিকুয়েট, ওটাকে ফার্দার মডিফাই করে ফিল্ড থিওরিতে যেতে হয়। ওই ফার্দার মডিফিকেশনকে বলে সেকেন্ড কোয়ান্টাইজেশন। বলার আছে আর কি, বলছে আর কি, সেকেন্ড বলার কথা বলে। সেকেন্ড কেন, তৃতীয় নয় কেন, ইত্যাদি চুলচেরা বিশ্লেষণ করে লাভ নেই, এগুলো কথার কথা হিসাবে লোকে বলে। ওকে, আমরা করব এখন পাথ ইন্টিগ্রাল ফর্মুলেশন অফ কোয়ান্টাম থিওরি। আমার নোটটা পুরোপুরি এটার উপরে বেস করে করা হয়েছে, ইয়ের উপরে। মোট বেশিরভাগ এটা শঙ্কর বই থেকে, শঙ্করের বই থেকে করা। আমি কিন্তু পাথ ইন্টিগ্রাল করার সময় ইয়ের বইটা দেখি নাই, সাকুরার বইটা দেখি নাই। সাকুরার বইতেও পাথ ইন্টিগ্রাল করা আছে, শঙ্করের বইতেও করা আছে। শঙ্করের বইটা দেখেছি। আর অতীতে ওয়াল্টার গ্রাইনার বলে এক ভদ্রলোক ছিলেন, ভদ্র এখন এখন বলতে মারা গেছেন, ঠিক আছে। ওয়াল্টার গ্রাইনারের অনেকগুলো বই আছে। ওয়াল্টার গ্রাইনার, তার মধ্যে একটা বই আছে ফিল্ড কোয়ান্টাইজেশন, ওয়াল্টার গ্রাইনার। ওই বইটা থেকে আমি কিছু পড়েছিলাম, যখন খেয়াল আছে আমার, অতীতে অনেক বছর আগে যখন আমি নোটস গুলো করছিলাম ফর ফিজিক্স ডিপার্টমেন্ট, তখন ওয়াল্টার গ্রাইনার আমি পড়েছিলাম। পরবর্তী দেখলাম না, শঙ্কর তো খুব ভালো, তো শঙ্কর থেকে কিছু জিনিস ইনকর্পোরেট করে আমার নোটে জুড়ে দিয়েছি। সবগুলোই কপি করা আর কি, কোনোটাই তো আমার নিজের না, সব এই বই কিংবা সেই বই। ওকে, ফলে প্রথম দিকে হয়তো এই নোটের প্রথম দিকে হয়তো ওয়াল্টার গ্রাইনারের বই থেকে টোকা, পরের দিকে কিন্তু কিছু শঙ্কর টঙ্কর অ্যাড করেছে। শঙ্করের আলোচনাগুলো অতি সুন্দর আলোচনা সব। শঙ্করের আলোচনা, এটা কত পাতার নোট? এটা প্রায় 53 পাতার নোট। এটাও বড় নোট, বুঝতে পারছো? এখন এখন তোমরা আগে যা করেছিলাম থ্রি পিকচার্স, ওটা ভুলে যাও। এখন তোমরা পাথ ইন্টিগ্রালের দিকে নজর দাও, ওটা শেষ, ওটা সময় আর পেলে না। পাথ ইন্টিগ্রাল করো এখন। শুধু আমার নোট কেন, তুমি শঙ্করটা শেষ করো নিজে থেকে। শঙ্করের দুটো চ্যাপ্টার আছে পাথ ইন্টিগ্রেশন, আর একটা ফিল্ড থিওরিতে দুটো চ্যাপ্টারই লাগে। কোয়ান্টাম মেকানিক্স একটা চ্যাপ্টার দিয়ে সেরে দিয়েছি আমি, কোয়ান্টাম মেকানিক্স লাগেও না আসলে। তারপর সাকুরাই পড়ো, তারপর অন্য বই পড়ো, ফিল্ড থিওরির বইটা পড়ে পাথ ইন্টিগ্রেশনের ব্যাপারটা শিখে নাও। ওকে, নোট করো, নিজে খাতা কিনো, উপরে লেখো পাথ ইন্টিগ্রেশন খাতার উপরে, তারপরে নোট করো। এই সময় এই প্রক্রিয়ার ভিতর দিয়ে যাও, চিন্তা করো, শুধু পড়লেই হবে না। পড়ে কি পড়লাম, এই হলো লজিকটা কি, এটা হয়েছে সেটা হয়েছে, এই ডেরিভেশন, আবার টেকনিক্যালিটিস গুলো জানা আছে কিনা, টেকনিক্যালিটি শিখো, নিজে নিজে অঙ্কগুলো করার চেষ্টা করো। তারপরে এগুলো আন্ডারলাইং থিওরিটা কি, আন্ডারলাইং আইডিয়াটা কি, লজিকটা কি, এগুলো নিয়ে চিন্তা করো। ওকে, চিন্তা না করলে হবে না। তুমি 1 ঘন্টা যদি পড়ো, আধা ঘন্টাটার ভেতরে এই গত 1 ঘন্টায় কি পড়লাম রিভিউ করতে হবে, 2 বার 3 বার 4 বার রিভিউ করতে হবে। ইউ হ্যাভ টু থিংক অ্যাবাউট ইট। এটা হচ্ছে প্রক্রিয়া, এটা শর্টকাট নাই। শর্টকাট করতে গেছো তো মরছো। আমি মরছি তো আপনার কি, আমার কিছু না। তাহলে তুমি এখানে সময় নষ্ট করতেছো কেন? এই প্রোগ্রামের ভিতরে যদি না যাও, সদরঘাটে দিয়ে এখানে রাস্তায় বসে তুমি
কাপড় বিক্রি করো, অসুবিধা কি? পড়াশোনার প্রক্রিয়ার ভিতর দিয়ে যখন যাচ্ছ, ইউ হ্যাভ টু গো থ্রু দ্য এন্টায়ার প্রসেস। এখানে 90% হচ্ছে তোমাদের নিজস্ব প্রচেষ্টা। আমার এখানে 10% বেশি না। ওকে, সো এখন তোমরা তাহলে পড়তে পারো, শঙ্কর দিয়ে শুরু করো। তোমাদের দুটো টেক্সট বই আছে, দুটো টেক্সট বই হচ্ছে বিশ্ববিখ্যাত টেক্সট বই, শঙ্কর এবং ওর নাম কি, রামমূর্তি শঙ্কর এন্ড সাকুরাই। সাকুরাই নিয়াপোলিটান কি সাকুরাই, তাই তো? সাকুরাই কোন চ্যাপ্টার আছে আমি জানি না, এটা বোধহয় সেকেন্ড চ্যাপ্টারই আছে, পাথেন্টিক্যাল ফর্মুলেশন। ওকে, যাও আমি শুরু করে দেই। আমার শুরুটা শঙ্করে এইভাবে শুরু করেনি, শঙ্করের একবারে স্ট্রেট টু দি মেথড। আমি একটু ধানাই পানাই করে করছি, একটু বেসিক করছি। আমি কিছু ব্যাকগ্রাউন্ড ম্যাটেরিয়াল করছি, এগুলো অতীতে আমরা অনেক সময় নষ্ট করেছি। ধরো কিউ হ্যাট আছে, কিউ হ্যাট এস, শর্ডিঙ্গার পিকচারে এটা হচ্ছে কোঅর্ডিনেট অপারেটর, শর্ডিঙ্গার পিকচারে কোঅর্ডিনেট অপারেটর। এখন আমরা অনেক সময়, বেশিরভাগ সময় এস দেই না, বেশিরভাগ সময় অপারেটর আমি আমার নোটে বড় হাতের কিউ দিয়ে অপারেটর, ছোট হাতের কিউ দিয়ে আইগেন ভ্যালু। এখন অপারেটর এটা হচ্ছে পজিশন অপারেটর, কিউটাকে হচ্ছে পজিশন অপারেটর, ছোট হাতের কিউটা হচ্ছে পজিশন কোঅর্ডিনেট। ওকে, এই কিউ আইগেন ভ্যালু আর ket q. So ket q is an eigenket of the operator q with eigenvalue q, ছোট হাতের q। আমরা এখন মাঝে মধ্যে সবসময় বড় হাতের কিউ লেখি না, ছোট হাতের কিউ দিয়ে উপরে একটা হ্যাট দিয়ে অপারেটর বোঝায়। বড় হাতের কিউ লিখতে অসুবিধা হয়, ছোট হাতের কিউ লেখাটা সোজা। যাক, এখন ছোট হাতের কিউ যদি পজিশন হয় আর বড় হাতের কিউ যদি সেটা করসপন্ডিং অপারেটর হয়, তাহলে এক্স ওয়াই জেড নয় কেন? এক্স ওয়াই জেড আমরা তো আগে তো করেছি এক্স ওয়াই জেড, এখন কিউ কেন দিচ্ছে? কিউটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড নোটেশন, কিউটাকে বলে জেনারেলাইজ কোঅর্ডিনেট। কারণ ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা যখন করি, ফর্মুলেট করি, আমার কোঅর্ডিনেট তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট নাও হতে পারে, অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট থাকতে পারে, অনেক ধরনের কোঅর্ডিনেটস আমরা ব্যবহার করি, angle, Cartesian coordinates. So this is position coordinate q. Need not be, this need not be a Cartesian coordinates. বেশিরভাগ ক্ষেত্রে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট ব্যবহার করব, কিউ বলতে আমরা বোঝাবো হয় এক্স নয় ওয়াই নয় জেড সাধারণত, কিন্তু ইট কুড অলসো রেফার টু সাম অ্যাঙ্গুলার কোঅর্ডিনেটস। কিউটাকে বলা হয় জেনারেলাইজ কোঅর্ডিনেটস। ওকে, ক্লাসিক্যাল মেকানিক্সে তোমরা যদি না পড়ে থাকো, জেনারেলাইজ কথাটা না জানলেও চলবে। জেনারেলাইজ মানে অ্যাঙ্গেলও হতে পারে আর কার্টেসিয়ানও হতে পারে, এই জন্য কিউ। আর পি তো মোমেন্টাম। আচ্ছা, ফর এভরি কিউ দ্যাটস এ করসপন্ডিং মোমেন্টাম। কার্টেসিয়ান সিস্টেমে কিউ যদি একটা সিঙ্গেল পার্টিকেলের জন্য কিউ হচ্ছে তিনটা, এক্স ওয়াই জেড। এক্স এর জন্য একটা মোমেন্টাম পি এক্স, ওয়াই এর জন্য একটা মোমেন্টাম পি ওয়াই, জেড এর জন্য একটা মোমেন্টাম পি জেড, এক্স ওয়াই জেড। তাহলে পি এক্স পি ওয়াই পি জেড। আমরা যদি ওয়ান ডাইমেনশনাল প্রবলেম করি, শুধু এক্স একটাই কিউ, তাহলে আর পি এক্স পি কিউ এখানে পি এর সাবস্ক্রিপ্ট কিউ না দিলেও চলে। এখানে যদি দেখতাম এক্স, এখানে দেখতাম তাহলে পি এক্স। যেহেতু ওয়ান ডাইমেনশনাল প্রবলেম নিয়ে আলোচনা করছি, আর পি এক্স পি ওয়াই পি জেড দিতে পারি, এখানে এক্স হলে এখানে পি এক্স দিতে পারি, নাও দিতে পারি, কিন্তু থ্রি ডাইমেনশনালে আমাকে পি এক্স ওয়াই জেড দিতে মেনটেন করতে হবে, না তো আমি বুঝবো না এক্স নিয়ে আছি না ওয়াই নিয়ে আছি। যাই হোক, কিউটা হচ্ছে পজিশন, পিটা হচ্ছে মোমেন্টাম, করসপন্ডিং মোমেন্টাম, কিউর করসপন্ডিং মোমেন্টাম পি। ওকে, আমি এখানে চিন্তা করছি যে ওয়ান ডাইমেনশনাল সিস্টেম আছে, ফলে এখানে পি এর সাবস্ক্রিপ্ট হিসাবে কিউ লিখি নাই। এসটা মানে শর্ডিঙ্গার পিকচার, আর বড় হাতের পি মানে অপারেটর, অপারেটর আর উপরে একটা হ্যাট চিহ্ন দেওয়া, ওটা অপারেটর। সুতরাং অপারেটরকে আমি দুই ভাবে
বোঝাচ্ছি, একটা হচ্ছে বড় হাতের কিউ দিয়ে এবং উপর হ্যাট দিয়ে। তো দুইভাবে করার কি দরকার, এটা তো রিডান্ডেন্ট। এখানে ছোট হাতের কিউ দিয়ে উপরে অপারেটর দিলেই তো অপারেটর বোঝাতাম যেত নিশ্চয়ই। বড় হাতের কিউ দিতে হবে কোনো কথা নেই। বড় হাতের কিউ দিলে একটা সুবিধা যে ওই হ্যাট চিহ্নটা না দিলেও হয়, বড় হাতের কিউ দেখেই বুঝবে যে এটা অপারেটর। কিন্তু ছোট হাতের কিউ দিলে হ্যাট চিহ্ন দিতেই হবে, কারণ ছোট হাতের কিউ দিয়ে তো আমি আইগেন ভ্যালুটা প্রকাশ করেছি। ওকে, যাই হোক যেটাই নোটেশন হোক, এটা হচ্ছে পজিশন আইগেন কেট কিউ, এটা হচ্ছে করসপন্ডিং মোমেন্টাম আইগেন কেট of the position operator with eigenvalue ছোট হাতের q. This is ket p is the eigenket of the momentum operator in the Schrodinger picture with eigenvalue little p. আচ্ছা, these states one dimension চিন্তা করো, ket q collection of all ket q varies from minus infinity to plus infinity. q টা যদি তোমার if q is Cartesian coordinates, q টাকে Cartesian coordinate চিন্তা করো, q টা x হতে পারে, y হতে পারে, z হতে পারে। ওকে, q they form a complete set. আমি ওয়ান ডাইমেনশনে আছে, তাহলে dq ket q bra q equal to identity. p গুলো কমপ্লিট সেট, orthonormal complete set. Bra p ket p dp is 1. q is a non-denumerable index. p is another non-denumerable index because both the position and momentum can vary in a continuous manner. Discretely vary করবে এমন কোনো কথা নেই। ডিসক্রিটলি ভ্যারি এমন হতে পারে যে কিউটা ডিসক্রিটলি কখনো ভ্যারি করবে না, কিন্তু পিটা ডিসক্রিটলি ভ্যারি করতে পারে। এমন হতে পারে যে দুটোই ডিসক্রিট নয়, দুটোই কন্টিনিউয়াস। আমি কন্টিনিউয়াস নোটেশনে ব্যবহার করছি। কন্টিনিউয়াস নোটেশনের ডি কিউটা যদি ডিসক্রিট হতো তাহলে সাম ওভার কিউ বলতাম। ওকে, তাহলে এই দুটো হচ্ছে, এটা হচ্ছে কমপ্লিটনেস ফর কিউ, এটা হচ্ছে কমপ্লিটনেস ফর পি। কেট পি হচ্ছে কমপ্লিট, তারা বেসিস। কেট কিউ কমপ্লিটনেস কন্ডিশন বলে। এটাকে অনেকে বলে ডিকম্পোজিশন অফ আইডেন্টিটি উইথ দি আইগেন কেটস কিউ। আইগেন কেট এবং আইগেন ব্রা দুটোই ব্যবহার হচ্ছে। এটা আইগেন কেট, এটা আইগেন ব্রা। সো কেট ব্রা সাম ওভার all kets and bras is identity. এটাকে বলে ডিকম্পোজিশন অফ আইডেন্টিটি using the eigenket and eigenbra of the position operator. This is also decomposition of identity using the eigenket and eigenbra of the momentum operator. আর নরমালাইজেশন কি হবে? q prime যদি করি, it's a scalar product between ket q and ket q prime. If I multiply ket q prime by bra q, অনেকে বলে মাল্টিপ্লাই, এটা মাল্টিপ্লাই না, ওই 2 গুণ 4 ওটা মাল্টিপ্লাই, এটা ঠিক মাল্টিপ্লাই না, এটা হচ্ছে জাস্ট একটা স্কেলার প্রোডাক্ট। স্কেলার মানে স্কেলার প্রোডাক্ট তুমি যেভাবে ডিফাইন করো সেভাবে কিউ এবং কিউ প্রাইম থেকে একটা স্কেলার হবে। কিউ এবং কিউ প্রাইমের মধ্যে স্কেলার প্রোডাক্ট করে যেটা হবে সেটা হবে ডেল্টা ফাংশন। এখানে যদি ডেল্টা ফাংশন না হতো, আমি সাপোজ এখানে লিখতাম, যদি হয় এখানে সাপোজ 2 পাই লিখলাম, 2 পাই, এখানে 2 পাই দিলাম, ডেল্টা ফাংশন না, তাহলে এখানে কিভাবে মডিফাই করব? তাহলে এটা কিন্তু কমপ্লিটনেস কন্ডিশন হবে না। ধরো কিউর কমপ্লিটনেস কন্ডিশন এটা হবে যদি এটা হয় নরমালাইজেশন, এটাকে বলে নরমালাইজেশন। যদি কিউ কিউ প্রাইমের স্কেলার প্রোডাক্ট যদি হয় ডেল্টা কিউ মাইনাস কিউ প্রাইম, তাহলেই এটা হবে কমপ্লিটনেস কন্ডিশন। এখানে যদি ডেল্টা কিউ কিউ প্রাইমের একটা কোএফিসিয়েন্ট থাকে, ধরো 2 পাই থাকে, এখানে একটা মডিফাই করতে হবে। এখানে কি মডিফাই করব? এখানে দিতে হবে 1/2 পাই, 1/2 পাই ডি কিউ কেট কিউ ব্রা কিউ করতে আইডেন্টিটি। আমরা সবসময় এখানে এভাবে লিখি। এভাবে লেখার পূর্ব শর্ত হচ্ছে নরমালাইজেশন এভাবে লিখতে হবে। এটাকে বলে নরমালাইজেশন।
বলার আছে বলে, কথার কথা হিসেবে বলে। তুমি একেবারে কারেক্টলি 100% কারেক্টলি কেউ কোনো কথা বলে না। নর্মালাইজেশন কারেক্টলি হইতো যদি এটা 1 হইতো, কিন্তু 1 করার উপায় নেই, এটা 1 হবে না, কারণ এগুলো কিউ এবং কিউ প্রাইম কন্টিনিউয়াসলি ভ্যারি করে। ডিসক্রিট হলে 1 হতো, এটা যেহেতু 1 না, ডেল্টা ফাংশন। আর নর্ম মানে তো 1, নর্মালাইজেশন করা মানে 1 করা, কিন্তু 1 কোথায় করলাম? এখানে তো 1 করি নাই, ডেল্টা ফাংশন করেছি। আর ডেল্টা ফাংশন কিউ এবং কিউ প্রাইম সমান হলে ইনফিনিটি হয়, তাহলে কোথায় নর্মালাইজেশন হলো? তার সত্ত্বেও এটা বলছি এটা নর্মালাইজেশন। ওকে, এটা ডিসক্রিট হলে ওখানে লিখতাম ক্রনেকার ডেল্টা, ডেল্টা কিউ কমা কিউ প্রাইম। এখন যেহেতু কিউ এবং কিউ প্রাইম কন্টিনিউয়াস, তখন লিখবো ডিরাক ডেল্টা কিউ মাইনাস কিউ প্রাইম। ডিরাক ডেল্টা আবার কিউ যখন কিউ প্রাইম সমান হয় তখন এটা ইনফিনিটি হয়ে যায়। কিন্তু ডিরাক ডেল্টাকে একটা ফাংশন দিয়ে গুণ দিয়ে ইন্টিগ্রেট করলে তখন আর ইনফিনিটি হয় না। ওকে, এগুলো কিন্তু ডিরাক ডেল্টা ফাংশন আসলে ফাংশন না। এখানে যদিও ডান দিকে কোনো 1 টন দেখেন, তারপরেও বলে এটা নর্মালাইজেশন। খুব বেশি অ্যাকুরেটলি বলতে গেলে নর্মালাইজেশন টু এ ডেল্টা ফাংশন। আবার তো বলি আমরা নর্মালাইজেশন করা মানে স্কেলার প্রোডাক্ট 1 করা, নর্ম ইকুয়াল টু 1 করে দেওয়া। কিন্তু এখানে তো নর্ম তো 1 হলো না, এই ভেক্টরের নর্ম যদি করে ইনফিনিটি হবে। কিউ কিউ ভেক্টর কিউ যদি নর্ম নাও, নর্মালি কি করি? ভেক্টর সাই, এটা নর্ম কত? নর্ম অফ ভেক্টর সাই স্কয়ার রুট অফ এটা নর্ম করি। একইভাবে নর্ম অফ ভেক্টর কেট কিউ, কিউটা হচ্ছে বেসিস কেট। কেট কিউ নর্ম তো ইনফিনিটি হলো, আর এটার নর্ম তো ফাইনাইট হবে। বেসিস ভেক্টর সাই এটাকে আমি ফাইনাইট হবে। সাই যদি ফাইনাইট হয়, সাই যদি ফাইনাইট হয়, তাহলে নর্ম অফ সাই ইজ ফাইনাইট। কিন্তু কিউ তো ফাইনাইট না। কিউ কি ফাইনাইট? এটা তো ডেল্টা জিরো, ইনফিনিটি। তাহলে কিউর নর্ম কত? ইনফিনিটি। কিউ নর্ম তো 1 করা হলো না, ইনফিনিটি থাকলো। তারপরে বলি নর্মালাইজ, এটাই নর্মালাইজেশন। কিউ ইকুয়াল টু ডেল্টা জিরো, এটাই নর্মালাইজেশন। এগুলো কথার কথা হিসাবে আমরা বলি। তাহলে কিউ নর্ম যদি ইনফিনিটি হয়ে যায়, yes, these Qs are unacceptable as state vectors. স্টেট ভেক্টর নর্ম কখন এটা হবে না, তাহলে প্রবাবিলিটি ইনফিনিটি সেটা তো হয় না। টোটাল প্রবাবিলিটি ইনফিনিটি হয় না, টোটাল প্রবাবিলিটি তো 1 হয়। সেই জন্য আমি স্টেট ভেক্টরগুলোকে নর্মালাইজ টু 1 করি। কিন্তু কিউগুলা তো তোমার বেসিস ভেক্টর হিসেবে ব্যবহার করা যাবে। কেট কিউ ইজ অ্যান আইগেন কেট অফ দি পজিশন অপারেটর উইথ আইগেন ভ্যালু ছোটার দেন কিউ। এই কেট Q cannot be a state vector, the basis vector. Ket Q গুলো is interesting. Ket Q গুলো norm infinity. কিন্তু অনেকগুলো কেট কিউর সংমিশ্রণ যদি করো, লিনিয়ার কম্বিনেশন যদি নাও, তাহলে এমন একটা সাই পেতে পারো যেটা নর্ম ফাইনাইট। তো সেই সাইটা তোমার স্টেট ভেক্টর হতে পারে, যদিও বেসিস ভেক্টর গুলো কোনোটাই স্টেট ভেক্টর সম্ভব না। ওকে, কোয়ান্টাম মেকানিক্সে স্টেট ভেক্টরে কিছু প্রপার্টি থাকতে হবে। ওয়ান of the properties that is by multiplying or dividing ket psi by appropriate number, I can normalize the state vectors. 1 করে দিতে পারবো। 1 করে দেওয়ার উদ্দেশ্য আছে, ওটা হচ্ছে conservation of total probability is 1. ওকে, এই জন্য এগুলো কিছু
এই কথার ইনঅ্যাকুরেসির জন্য, কথাটা আমরা সবসময় তো কেয়ারফুলি কথা বলি না, ফলে অনেক সময় এই ফিজিক্সের কথা শুনে কনফিউশন লাগে যে নর্মালাইজেশন, আবার এটা নর্মালাইজেশন তো দেখি না, এটা তো ইনফিনিটি হয়ে গেল। ওকে, এই কোশ্চেনগুলো যদি কনজুগেট নেই, এটার যদি কনজুগেট নাও তাহলে কি হবে? এটা উল্টো অর্ডার হয়ে যাবে, ব্রা কিউ তারপর কিউএস ড্যাগার, কিন্তু কিউএস ড্যাগার লিখতে হবে না, কিউএস তো হারমিশন। কিউএস যদি হারমিশন হয়, কিউটা তো রিয়াল। আচ্ছা, আমি একটা করি, জেনারেল হলে কি হবে? একটা জেনারেল ইকুয়েশন যদি, আইগেন ভ্যালু ইকুয়েশন যদি লিখি, ধরো operator A acting on Kt is equal to little, এটা একটা জেনারেল আইগেন ভ্যালু ইকুয়েশন। অপারেটর এই যে হারমিশন সেটা বলছি না, কুড বি এনি আরবিট্রারি অপারেটর। এটা যদি এখন কনজুগেট নাও, ব্রা স্পেসে ইকুয়েশনটা লেখো, উল্টা করলে ব্রা স্পেসে এটা হবে এ ব্রা এ ড্যাগার ইকুয়াল টু এ স্টার। এইটা হবে, কিন্তু এটা জেনারেল, এভাবে লেখা সবসময় যাবে। ইন পার্টিকুলার যদি এ হারমিশন হয়, এ ড্যাগার ইকুয়াল টু এ হয়, তাহলে এ স্টার ইজ রিয়াল, এ স্টার ইকুয়াল টু এ রিয়াল। তখন এটা হবে ব্রা এ এটা হবে যদি বড় হাতের এ অপারেটরটা হারমিশন হয়। তো আমার তো কিউ, এই দুটো অপারেটর হারমিশন, কিউ এস পি এস, শর্টিংহার পিকচারে পজিশন অপারেটর, শর্টিংহার পিকচারে মোমেন্টাম অপারেটর হারমিশন। হারমিশন হলে কনজুগেট স্পেস, আমি ব্রা স্পেসে এই দুটো ইকুয়েশন কিভাবে লেখা যাবে? আর লিখলাম, তাহলে operator QS acting on eigenbra Q, acting on bra Q gives me Q times bra Q. Operator PS acting on bra Q কি দেবে আমাকে? এটা কিন্তু ওটার কনজুগেট না, এটার কনজুগেট না। এটার কনজুগেট তো করা যায়, operator PS acting on bra P equal to P times bra P, ওটা বলি। operator PS acting on bra Q কি দেবে আমাকে? operator PS acting on bra Q equal to, এটাই তো হচ্ছে, অন্যভাবে প্রশ্নটা করি। প্রথম প্রশ্ন হচ্ছে অপারেটর পিএস অ্যাক্টিং অন ব্রা কিউ কি দেয়? যাই হোক, এটা একটা প্রথম প্রশ্ন। প্রশ্নটা ঘুরিয়ে বলি, হোয়াট ইজ দি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন অফ ব্রা পিএস, অফ দ্য অপারেটর পিএস? এটা পিএস এর কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন কি? পিএস অ্যাক্টিং অন ব্রা কিউ ইজ ইকুয়াল টু মাইনাস আই স্কয়ার ডি বাই ডি কিউ টাইমস ডি বাই কিউ। এখানে একটা যে কোনো একটা স্টেট, যে কোনো একটা কেট বসাতে পারো, সাই, তাহলে এখানে একটা সাই বসাতে পারো, এটা হবে। তাহলে মাইনাস আই স্কয়ার ডি বাই ডি কিউ ইজ দি momentum operator in the coordinate representation. এটা কিভাবে পেয়েছিলাম বলো দেখি? এটা পেয়েছিলাম ওখান থেকে, ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন থেকে, QSPS কমিউটেটর ইকুয়াল টু I H cut identity, এই কমিউটেশন থেকে আমি এটা করেছিলাম, QPS Q প্রাইম, এটাকে দেখিয়েছিলাম মাইনাস I H cut D by DQ ডেল্টা Q মাইনাস Q প্রাইম। ওকে, জি স্যার। এভাবে যদি করি তাহলে দুইভাবে করেছিলাম। হ্যাঁ, এটা কিন্তু তার মানে এই কিউ প্রাইম, তার মানে এটাও দেখিয়েছিলাম। এটা জাস্ট ম্যাটার অফ নোটেশন। পিএস অ্যাক্টিং অন ব্রা কিউ ইজ ইকুয়াল টু মাইনাস আই স্কয়ার ডি বাই ডি কিউ কিউ। আর এখানে ডান দিকে একটা কেট সাই বসাতে পারো, যে কোনো একটা কেট বসানো যায়।
এখানে যদি কেট কিউ প্রাইম বসাও তাহলে কিউ কিউ প্রাইম হচ্ছে ডেল্টা ফাংশন। আর it's a momentum representation. PS acting on bra P equal to P times acting on bra P. এটা ওই ইকুয়েশনটার কনজুগেট। PS acting on bra P equal to P পিটা ডিএল bra P। তাহলে মোমেন্টাম রিপ্রেজেন্টেশনের PS হচ্ছে জাস্ট আইগেন ভ্যালু, কিন্তু QS acting on bra P is equal to plus IH কা D by dP bra P। এটাও কিন্তু আমরা পেয়েছিলাম আগে। ওকে, অনেক অনেক সময় নষ্ট করেছি, মাসের পর মাস গেছে এগুলো করতে গিয়ে। ওকে, এখান থেকে এটা শুরু করবো না আজকে, সময় হয়ে গেছে, একটা তো হয়ে গেছে। আর আমাদের এটা করতে হবে, পি কিউ, এটা আমাদের জানতে হবে। এই যে স্কেলার প্রোডাক্টটা আছে এটাকে কিভাবে ইন্টারপ্রেট করব? এই দেখো এটাকে কিভাবে, এটা তারপর আমি ছেড়ে দেবো তোমাদের, জাস্ট গিভ মি 5 মিনিটস। এখানে একটা জিনিস দেখছো, ওই যে স্কেলার প্রোডাক্ট কি বিটুইন কেট কিউ এন্ড bra P. Ket Q is the first of factor. এটা স্কেলার প্রোডাক্ট। এই যে এটা করছি, দাঁড়াও কোথায়, আসলে দুটো কেট আছে আমার, একটা কেট কিউ, কেট পি। দুইটা কেট আছে, কেট কিউ, কেট পি, দুটাই বেসিস কেট। এই দুটো কেটের মধ্যে দুটাই কেট আছে, দুটো কেট ইন দ্য এক্সটেন্ডেড হিলবার্ট স্পেস। যদিও কেট কিউ কনভেনশনাল সেন্সে নর্মালাইজেবল না, কেট কিউ নর্ম ইনফিনিটি, কেট পি নর্ম ইনফিনিটি, যদিও তাহলে তারা ম্যাথমেটিক্যাল হিলবার্ট স্পেসে বিলং করে না, কিন্তু ফিজিক্যাল হিলবার্ট অর্থাৎ এক্সটেন্ডেড হিলবার্ট স্পেসে কিউ এবং পি গুলো আছে। দে ক্যানট বি স্টেট কেটস, বাট দে ক্যান অ্যাক্ট অ্যাজ বেসিস কেটস। যে কোনো দুটো কেটের মধ্যে যদি স্কেলার প্রোডাক্ট নাও, কেট কিউ, এটা একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স। স্কেলার প্রোডাক্ট হচ্ছে টু এ পেয়ার অফ কেটস ইউ ক্যান অলওয়েজ অ্যাসাইন এ কমপ্লেক্স নাম্বার। অ্যাসাইনমেন্টের কিছু কিছু রুলস থাকতে হবে, ওই অ্যাসাইনমেন্টটাকে বলে স্কেলার প্রোডাক্ট। কিভাবে, কোন নিয়ম অনুযায়ী একটা কমপ্লেক্স নাম্বার অ্যাসাইন করবে সেটাকে বলে স্কেলার প্রোডাক্ট। ক্ষেত্রে বিশেষ স্কেলার প্রোডাক্ট নিয়মটা ভ্যারি করবে, কিন্তু ওই নিয়মটা কিছু কিছু কন্ডিশন মেনে চলবে। 3টা কি 4টা কন্ডিশন আছে স্কেলার প্রোডাক্টের কন্ডিশন, হিলবার্ট স্পেসের স্কেলার প্রোডাক্টের। এখন ডিরাক বললেন এটাকে আমি এইভাবে এই নোটেশন লিখবো না, এটাকে লিখবো ব্রা কিউ কেট পি ইজ এ কমপ্লেক্স নাম্বার। এটা একটা নোটেশনের ব্যাপার। এটা তার মানে ব্রা কিউ, এই কিউর করসপন্ডিং আরেকটা স্পেস, কেট স্পেসের করসপন্ডিং আরেকটা স্পেস করা হলো, সেটাকে বলে ব্রা স্পেস। ব্রা স্পেসে কেট কিউর করসপন্ডিং একটা ব্রা আছে, ব্রা কিউ। সে ব্রা কিউ পি এর উপর এক করে একটা কমপ্লেক্স নাম্বার দেয়। দে আর ফাংশনাল। ব্রা কিউ, তারা এই ব্রা কিউটা, ব্রা ভেক্টর গুলো কেট ভেক্টর উপর অপারেট করে সবসময় একটা নাম্বার দেয়। ব্রা ভেক্টরস আর অ্যাকচুয়ালি functionals on kets. যেগুলো কথার কথা এসে বলে। So bra q acting on p gives me complex number. এটা হচ্ছে নোটেশনের ব্যাপার। bra q on ket p তাহলে ভুল হবে। It's not really scalar product of bra q and ket p. It's a scalar product between ket q and ket p. This is equivalent to the action of bra q on ket p. অনেকে এটা বলে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লাইং পি কেট পি বাই ব্রা কিউ। মাল্টিপ্লাইং কথাটাও ইনকারেক্ট। 2 গুণ 3 6 ওরকম গুণ না, অন্যরকম একটা অপারেশন হতে পারে। ব্রা কিউ
operates on ket p to give me a scalar. এই অপারেশন কিভাবে, অপারেশনটা কি সেটা আমি একটা কমপ্লিকেটেড অপারেশন আমি ডিফাইন করতে পারি, কিন্তু অপারেশনের শেষ ধাপে গিয়ে একটা স্কেলার পাবো, সেই অপারেশনটাকে বলে স্কেলার প্রোডাক্ট। সেটা সিম্পল মাল্টিপ্লিকেশন নাও হতে পারে। ওকে, তাহলে এটাকে আমি কিভাবে, এইটাকে আমি কিভাবে বুঝতে ইন্টারপ্রেট করব? এটা কেট পি, এটা কেট কিউ, so it's really a function of q, really function of q, তাই তো? কেন? q তো নন ডেনোমারেবল, it also depends upon particular p। তুমি যদি এভাবে চিন্তা করো, পিটাকে কনস্ট্যান্ট রেখে কিউটাকে ভ্যারি করাবো, তাহলে it becomes a function of q, function of p। এটাকে বলে ওয়েভ ফাংশন of ket p in the coordinate basis। Okay, তাহলে this is nothing but এই যে q over p, q is a function of q corresponding to ket p. This is the representation of ket p in the coordinate basis. Representation of ket p in the coordinate basis. It's a function of q. সেই ফাংশনটা কি, ফাংশন ডিপেন্ড করবে ket p তে কি, p এর মান কত। এটাকে বলে ওয়েভ ফাংশন of the ket p in the coordinate representation। এটাকে আমি উল্টা করে যদি লিখি, এটাকে লিখতে পারবো p q স্টার। এখন দেখো, কিউটাকে কনস্ট্যান্ট রেখে পিটাকে যদি ভ্যারি করাই, it becomes a function of p, function of p, it becomes a function of p। এই ফাংশনটা ডিপেন্ড করবে কিউর মান কত, ওই ফাংশন স্টার। এই যে ডান দিকে কেট কিউ, বাঁ দিকে ব্রা পি, এই স্টারটা আপাতত ভুলে যাও। এটা কি? কেট পি, ব্রা পি, কেট কিউ, এটা কি? is the representation of ket q in the momentum basis. It is the wave function of the ket q in the momentum basis, momentum space a wave function। আর বাঁ দিকে যদি কিউ থাকতো, এখানে যেমন বাঁ দিকে কিউ আছে, is the wave function in the coordinate basis of the ket p. This is the wave function in the momentum basis of ket q। Okay, এবং qp আর pq লিখলে আমি বলতে চাই যে কোঅর্ডিনেট বেসিসে কেট পি এর যে ওয়েভ ফাংশন, সেটা মোমেন্টাম বেসিসে কেট কিউর ওয়েভ ফাংশনের স্টার। ওকে, তাহলে এটা এটা এভাবে যদি দেখো, তাহলে তুমি বলবে যে হ্যাঁ এটা দেখছি, এটা হচ্ছে কোঅর্ডিনেট বেসিসে কেট মোমেন্টাম আইগেন কেটের ওয়েভ ফাংশন। অথবা এভাবে, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে এটার সমান, আর এটা হচ্ছে তাহলে মোমেন্টাম বেসিসে কেট কিউর ওয়েভ ফাংশনের স্টার। ওকে, তার মানে এটা কেট পি এর কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন, আর এটা কেট কিউ এর মোমেন্টাম রিপ্রেজেন্টেশন, একটা আরেকটা স্টার। রিপ্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, হোয়াট এভার, এখন সেটা পরে হবে। তোমাদের কাজ হচ্ছে এই নোটস গুলো পড়ে ফেলা এবং শঙ্করের বইটা আজকেই শুরু করে দেওয়া। নাও ভাত খেয়ে করে আফটারনুনে একটু ঘুমাই নিয়ে আজকেই শঙ্করের বইটা খোলো।
একটা খাতা বানায় ফেলো আজকেই। আগামীকাল খাতা বানাবো, আরো খাতা বানানো হবে না, আজকেই করতে হবে। শঙ্করের বইটা হাতের কাছে নিয়ে আসো, হাতের কাছে থাকতে হবে সবকিছু। ওকে, গুড বাই।